দর্শক, আপনারা তো শুনেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট তৈরি করা হতো। সেই একজন ব্যক্তি, হ্যাঁ, সেই ব্যক্তিটা জাল পাসপোর্ট করা হতো, জাল পাসপোর্ট তৈরি করতো, মানে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা আসতো, এসে ডাইরেক্ট ওই ব্যক্তিটার কাছে যেত এবং ওই ব্যক্তিটার কাছে কোনো টেনশন ছাড়াই, কোনো ডকুমেন্টস ছাড়াই সে ব্যক্তিটার কাছে আসতো এবং কি সেখানে অরিজিনাল ডকুমেন্টস তৈরি করতো, পাসপোর্ট। এবার পাসপোর্টের জন্য ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে? জন্ম সার্টিফিকেট কিংবা স্কুল সার্টিফিকেট, হ্যাঁ, নানা রকম। তো সেই সার্টিফিকেট গুলো আবার সেই মানুষটা, যে আমাদের পশ্চিমবঙ্গের, সেই মানুষটা আবার তাদেরকে তাদের সার্টিফিকেটটা, মানে সমস্ত কিছু দায়িত্ব নিশ্চয় একটা মোটা টাকা হতো, যে এত 1000 টাকা দিতে হবে। ফলে স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, যা যা ডকুমেন্টস লাগে সেগুলো বানিয়ে দিত ওই লোকটাই, এবং কি পাসপোর্টও করে দিত। ভাবতে পারছেন দর্শক তাহলে কতটা দুর্নীতি? এবং এই কাজটা শুধু একদিন দুদিন করেনি, বছর কা বছর কতগুলো 100-রও বেশি বাংলাদেশের ডকুমেন্টস তৈরি করে দিয়েছে, জাল পাসপোর্ট তৈরি করে দিয়েছে। ফলে জাল পাসপোর্ট যখনই হয়ে যাচ্ছে, বাংলাদেশিরা আসছে, বাংলাদেশ থেকে ওই ব্যক্তিটার কাছে যাচ্ছে, ওই ব্যক্তিটার কাছে গিয়ে যখনই সে পাসপোর্ট তৈরি করে ফেলছে, তখনই বুক একদম ফুলিয়ে আমাদের ভারতবর্ষে সমস্ত রাজ্যে ঘোরাফেরা করছে। সেও বুক ফুলিয়ে বলতে পারছে আমি ভারতবাসী, কিন্তু আসল উদ্দেশ্য আসা অন্য উদ্দেশ্যে আসছে। কিন্তু যখনই ভারতের সার্টিফিকেট, ভারতের ডকুমেন্টস তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুক ফুলিয়ে এই রাজ্যে সেই রাজ্যে, অমুক রাজ্যে তমুক রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দর্শক, এটা দেখুন কত বড় অপরাধ। এবং কি সেই পুলিশ ভেরিফিকেশন একটা লাগতো, কিন্তু পুলিশ ভেরিফিকেশন অবশ্যই একটা লাগবে। সেই পুলিশ ভেরিফিকেশন নাকি সেই ব্যক্তিটাই করে দিত, কি যেন গুপ্তা নাম। তো সেই ব্যক্তিটা যদি পুলিশ ভেরিফিকেশন করত, তো পুলিশ থেকে একটা আনতে হতো, সার্টিফিকেট, সেটা থানা থেকেই পাওয়া যেত। তো প্রশ্নটা ওখানে, যে থানা থেকে যে পাওয়া যেত, তাহলে সেখানকার থানা পুলিশ অফিসার তারা কি করত? তারাও কি নাকি ওই কিছু টাকার লোভে দিয়ে দিত? এটাও কিন্তু একটা প্রশ্নের। সেই ব্যক্তিটা করতো ঠিক আছে, কিন্তু সেখানকার পুলিশ ভেরিফিকেশন মানে থানা, সেটা কি করে দিত? না, থানাতে না গিয়েই বাড়িতেই বসে সেই ব্যক্তিটা সেই পুলিশ ভেরিফিকেশন করে দিত। দর্শক, এখানে অনেক বড় একটা বিষয় আছে। এবং কি শুধু যে ওই ব্যক্তিটাই একাই এই কাজ করত সেটা না, এরকম কোনো একটা বড় কাজ কোনো ব্যক্তি একাই করতে পারে না। এখানে নিশ্চয়ই গ্রুপ আছে, সেই গ্রুপ, এবং কি সেই গ্রুপের মেম্বাররাও মনে করেন যে বড় বড় পদে যুক্ত, সাধারণ কিন্তু না। সাধারণ হলে কিন্তু এরকম পারতো না বা পারে না। সেই গ্রুপ যে আছে, তারা যে কয়েকজন হোক, 5 জন 6 জন 10 জন, সেই 10 জনই যদি হয়, সেই 10 জন গ্রুপ আছে, মনে করেন 10 জন গ্রুপ, এবং সেই 10 জনের গ্রুপেই কোনো মনে করেন যে বিশাল কোনো বড় পদে যুক্ত। না হলে কিন্তু স্কুল সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, হ্যাঁ, আদার্স যে ডকুমেন্টস গুলো, এগুলো কিন্তু চট করে অত তাড়াতাড়ি করতে পারতো না। ফলে সেই গ্রুপটা যদি আছে, সেই গ্রুপের লোকরাও বড় পদে যুক্ত। এবং কি যে ব্যক্তিটা আজকে নাম উঠে আসছে, সেই ব্যক্তিটা হয়তো সবার সঙ্গে সেই ব্যক্তিটাই যোগাযোগ করেছে, যোগাযোগ করে একটা গ্রুপ তৈরি করেছে। তো এটাই হচ্ছে প্রশ্ন। সেই ব্যক্তিটার যদি আমি আরেকটা কথা বলে দিই, সেই ব্যক্তিটার বিরুদ্ধে আবার 3 বছর আগেও মামলা হয়েছিল, সাইবার ক্রাইম। সেই তেলেঙ্গানা থেকে তেলেঙ্গানা পুলিশ অ্যারেস্ট করতে এসেছিল। তাহলে ভাবতে পারছেন দর্শক, যে লোকটা 3 বছর আগে অপরাধ করেছে, তার বিরুদ্ধে পুলিশ তেলেঙ্গানা থেকে আসছে অ্যারেস্ট করতে। সেই ব্যক্তিটা তবু কি করে সাহস পায় আবার সেই দুর্নীতির কাজ করতে, আবার সেই অপরাধমূলক কাজ করতে? অ্যাকচুয়ালি আমাদের আইন ব্যবস্থাকেও একটু কঠোর বলতে ভালোই কঠোর হতে হবে।
কঠোর বলতে ভালোই কঠোর হতে হবে। এই যে এর আগে 3 বছর আগে সেই ব্যক্তিটা ক্রাইমে জড়িয়ে পড়েছিল, কিন্তু ঠিক মতো শাস্তি না হওয়ার কারণে তার সাহসটা ছিলই, আজও আছে। ফলে সেই সাহসে এগুলা কাজ করতে দেয়, কিছু হবে না। আর তাছাড়া বাংলার পুলিশ তো কিছুই করছে না। যদি কিছু অ্যাকশন নেয় তাহলে বাইরে থেকে পুলিশ আসতে হচ্ছে, বাইরের পুলিশ নিচ্ছে, বাংলার পুলিশ নিচ্ছেই না। কারণ জানে বাংলার পুলিশ মানে কি আমার হাতে। যে থানা থেকেই যদি কোনো কেস বা এফআইআর কোনো রিপোর্ট আসে, সেই থানার সঙ্গে আমার চেন আছে। উপর মহলে চেন থাকা মানে কি সমস্ত থানার সঙ্গে চেন, সেখানে যদি যোগাযোগ করে সেখান থেকেই সব কন্ট্রোল হয়, সব থানা। পুলিশ সেটা হ্যান্ডেল করে নেবে, কন্ট্রোল করে নেবে, এটাও সাহস আছে। যে বাংলার পুলিশ তো অন্তত কিছু করতে পারবে না, নাকি? তো যদি কিছু করে তো বাইরের পুলিশ আসতে হবে। ফলে সেটা দেখা যাবে পরে, এরকম হয়তো সাহস করছে। তো এই শাসন ব্যবস্থাটা, আইন ব্যবস্থাটা, এটা কঠোর হতে হবে, শাস্তি কঠোর ভাবে দিতে হবে। তাহলেই যদি পরবর্তীতে এরকম কোন ব্যক্তি পরবর্তীতে অপরাধ করতে ভয় পায়, যাতে না করে সেই ধরনের ব্যবস্থা করতে। না হলে এই জামিন হয়ে যাচ্ছে 7 দিন পরে, 3 মাস পরে, 2 মাস পরে, 1 মাস পরে জামিন হয়ে আবার সাহস হয়ে 30 দিন থাকলাম তো কি হলো, রাইট? তো 30 দিন থাকলাম, 90 দিন থাকলাম, কি হলো? কিন্তু এখানে প্রবল অর্থ ইনকাম আছে, এখানে আবার যুক্ত হয়ে যায়, আবার বেল পাইয়ে নেব। লোয়ার কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, কত কোর্ট আছে, সেখান থেকে কোনো না কোনো কোর্টে বেল পাবই। দর্শক, এটাই একটা বিশাল সাহস যারা অপরাধ করছে। তো দেখা যাক সেই সোশ্যাল মিডিয়াতে এখন সেই ভিডিও, সেই বিষয়টাতেও ঘুরপাক করছে পাসপোর্ট জাল। তো দেখা যাক সেই ব্যক্তিটাকে কতদিন ধরে অ্যারেস্ট করতে পারে, এবং কি অ্যারেস্ট করার পর কি ব্যবস্থা নেয়। এবং কি পশ্চিমবাংলার পুলিশ এই বিষয়টাকে কিন্তু এড়িয়ে গেছে, বলেছে কি যে সেটা আমাদের তো দেখার দায়িত্ব বলেনি। মানে যে ব্যক্তিটার ডকুমেন্টস তৈরি করছে সেই ব্যক্তিটার বাড়িতে গিয়ে তো দেখার কথা বলেনি, যে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো যে সত্যি কি এখানকার বাসী না বাংলাদেশবাসী। মানে এরকম আর কি, যেখানেই একটু ফাঁক পাচ্ছে সেখানেই একটু ঢুকে যাচ্ছে বাঁচার জন্য। তো দর্শক, এটাই হচ্ছে আসল মেন বিষয়, যে আমাদের আইন ব্যবস্থাটাকে কড়া করতে হবে, যাতে একবার সেই আইনের বেড়াজালে পড়ে গেলে দ্বিতীয়বার আর সেই বেড়াজালে না পড়তে চায়, এবং কি সেটা ভয় থাকে, এবং কি চরম থেকে চরম শাস্তি হয়। তো দর্শক, এই হচ্ছে আলোচ্য বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগেছে, যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।